প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটল টাটা নিউজ আর এক্সট্রা, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক, সহযোগিতায় কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে সাধারণত একাধিক গেস্ট থাকেন, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে একজন মাত্র অতিথি। তিনি আপনাদের সবার পরিচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক দিন ধরেই তাকে চিনেন এবং তিনি আসলে একদম সিনেমাটিকভাবে বাংলাদেশের জনমানুষের হৃদয়ে পৌঁছে গেছেন, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম তুলে ধরে, এবং উনি সেই জনপ্রিয়তাকে এখন সংসদ পর্যন্ত টেনে নিয়েছেন। আপনারা জানেন গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে হবিগঞ্জ 4 আসনে, তার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তখন তিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন, সেই প্রতিমন্ত্রীকে নিয়ে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র হিসাবে ঈগল প্রতীকে। আমরা আজকে এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে নিয়ে প্রত্যাশার পারদ শুধু হবিগঞ্জ 4 আসনে না, সারা দেশেই এবং বিশ্বের যেখানেই যেখানে বাংলাদেশের বা বাঙালি জনগোষ্ঠী আছে সব জায়গাতেই ব্যারিস্টার সুমনের একটা তুমুল জনপ্রিয়তা আছে। তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন, খেলাধুলা নিয়ে কথা বলেন, অনিয়ম নিয়ে কথা বলেন, টাকা পাচার নিয়ে কথা বলেন, একদম ছোটোখাটো অনিয়ম থেকে আমি যদি ভুল না করি, উনি ফেসবুকে যেই ইউটিউবে যেই আন্দোলনটা শুরু করেছেন সেটা রাস্তার মাঝখানে কেন একটা ইলেকট্রিক পোল থাকলো, রাস্তার পাশে কেন ময়লা থাকলো, এমন ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করে তারপরে সেটা আস্তে আস্তে অনেক বড় পরিসরে এখন সমাজের যে কোনো অসঙ্গতি হলেই মানুষ বলে যে ব্যারিস্টার সুমন কোথায়। ব্যারিস্টার সুমন আমাদের আজকে সামনেই আছে, আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একদম শেষ থেকে যদি শুরু করি, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আপনাদের যে 62 জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনাদের সাথে অনেক কথা হয়েছে, কি নির্দেশনা দিয়েছেন সেটা শুনবো, এবং তিনি আপনাকে ফেসবুকের এমপি হিসাবে অভিহিত করেছেন বলে আপনি বলেছেন, আপনাকে শুনি। সেই কারণে আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনামও ফেসবুকের এমপি। একটু ছোট্ট করে যদি বলেন যে গতকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে কী নির্দেশনা পেলেন, আপনারা সংসদে কী ধরনের ভূমিকা রাখবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা? মানে আমরা তো স্বতন্ত্র থেকে নির্বাচিত হওয়ার পর অনেকেই চিন্তা করেছেন যে আমরা আওয়ামী লীগে জয়েন করে ফেলি কিনা, বা আওয়ামী লীগের সাথে একাকার হয়ে কি করব না করব, এটা নিয়ে একটা সবার মধ্যে একটা কি ছিল। তা আমরা গতকালকে যাওয়ার পর নেত্রী আমাদেরকে যে জিনিসটা বললেন এটা হচ্ছে গিয়ে মানে আসলেই স্বতন্ত্রের ভূমিকাটা রাখার কথাই বলছেন। প্রথম কাজ হচ্ছে গিয়ে উনি বললেন যে সরকারি দলের সদস্যদের তো সবসময় প্রতিবাদ বা কথা বলার সুযোগ থাকে কম, বরং আপনারা যেহেতু এই সুযোগটা পেয়েছেন এটা কাজে লাগাবেন। স্ট্রংলি বলেছেন যে সরকারের যে সব জিনিসে বা যে সব আইন পাশের বিষয়ে আপনাদের সমালোচনা করার বিষয় আছে আপনারা সমালোচনা করবেন, এবং আপনারা যদি প্রশংসা করার কিছু থাকে তাহলে আপনাদের ইচ্ছা হলে আপনারা প্রশংসা করবেন। এবং এটা বলেছেন যে যারা আছে স্বতন্ত্র এবং যারা নৌকা সবই আমার, এরপরে তো আর আসলে বেসিক্যালি কোনো কথা থাকে না যে সবই আমার। আর আমরা যারা ছিলাম স্বতন্ত্রতে তারা আমরা বলার চেষ্টা করছি যে মাননীয় নেত্রী, আমরা স্বতন্ত্র হলেও আমরা যদিও আমাদের অনেকের প্রতিপক্ষ নৌকা ছিল, তারপরও কিন্তু আমরা আপনারই সন্তান, আপনারই আদর্শের আমরা এই আদর্শ। মানে আপনারা কি সরকারের অনুমতি নিয়ে সরকারের সমালোচনা করবেন না? এখানে একটা বিষয় আছে, আমরা অনুমতি নিয়েছি হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু কন্যার। আর যখন প্রধানমন্ত্রী হিসাবে আমি সংসদে থাকব, মাননীয় প্রধানমন্ত্রীর অত প্রশ্ন উত্তর সেশন আছে, এখানে কিন্তু আমি প্রশ্ন করব একদম স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে। সরকারের অনুমতির বিষয় না, সরকার হিসাবে আমরা যাইনি ওইখানে, আমরা গিয়েছি বঙ্গবন্ধু কন্যা। আমরা তো বেসিক্যালি আমাদের যারা, আমি আমার কথাটা বলি, আমি ছোটবেলা থেকে ছাত্রলীগ করা ছেলে, আমি বঙ্গবন্ধুর আদর্শটাকে ধারণ করি, বহনও করি। আমি মুক্তিযুদ্ধের সপক্ষে আমি নিজে কাজ করি, সপক্ষে আমি একটা শক্তি বলে দাবি করি। এই দুই বিষয় তো আপনি স্বতন্ত্র বলেন, নৌকার প্রার্থী বলেন, কেউ যদি বলেন যে এই দুইটা জিনিস মানি না, তাইলে কিন্তু তার সাথে আর আমার কোনো কথা চলে না। সেটা বাংলাদেশে না, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুকে জাতির পিতাকে মানতে হবে। এই জিনিসটার ভাও এখন আমাদের গার্জিয়ান তো হচ্ছেন গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তো ওনার কাছ থেকে আমাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিন্তু হবে হচ্ছে গিয়ে ইস্যু ভিত্তিক। আপনি যদি বলেন যে না, এখানে কেউ কেউ হয়তো বলতে পারেন যে না বঙ্গবন্ধু নিয়ে কথা হবে কিনা, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা হবে কিনা, এখানের বিরোধিতার কথা যদি বলেন তাহলে আমি একেবারে 1 নাম্বার আওয়ামী লীগ।
আমি স্বতন্ত্র না, আপনি আমার এই অস্তিত্ব ভুলে যেতে পারেন। এই দুই জায়গায় কোনো কম্প্রোমাইজ আমার মধ্যে নাই, হবে না। এটা আপনাকে মেনে নিয়েই আমাকে দাঁড় করাইতে হবে যে আমি কতটুকু বিরোধিতা বা সমালোচনা করতে পারবো। এখন আসেন যে যেটা সমালোচনা করার, আমরা তো সংসদে যুদ্ধ করতে যাব না। আজকে দেখলাম মালদ্বীপে দেখলাম যে সংসদ ভবনের ভিতর মারামারি হচ্ছে। আমরা তো যুদ্ধ করার জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দেশের স্বার্থে যে জিনিসগুলোর প্রতিবাদ বা বিরোধিতা করা দরকার, যেগুলা আওয়ামী লীগের প্রার্থী যারা, নৌকার প্রার্থী যারা, তারা পারবেন না বা তারা হয়তো করবেন না, এইগুলো আমরা যেন জাতির সামনে অ্যাড্রেস করতে পারেন। আপনি ব্যারিস্টার সুমন 7 জানুয়ারির আগে আর 7 জানুয়ারির পরে হলেন আপনি এমপি সুমন, পার্থক্যটা কি? আপনি নিজে কি ফিল করেন? আমি খুবই ফিল করি যেটা হচ্ছে গিয়ে আমি এটাকে কোনো অনুদান, গ্রান্ট অথবা বৃত্তি অথবা খুব একটা ভালো সেরকম একটা জীবনে পাওয়া হয়ে গেছে এরকম কিছুই চিন্তা করতেছি না, বরং আমার টেনশনটা বেড়ে গেছে যে এর পরে 7 তারিখের পরে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে ভালোবাসা আমি চোখে মুখে দেখছি, এই ভালোবাসা তো আমার দায়িত্ব বাড়াই দিছে অনেক বেশি। আমার কাঁধে কিন্তু 8 লক্ষ মানুষ আপনারা দিয়ে দিছেন। এবার তো আমি বলছিলাম যে মজা করে যে আমার 8 লক্ষ মানুষ দিয়েছেন আর 1000 কম্বল দিয়েছেন, মানে 1000 কম্বল দিয়ে আমার 8 লক্ষ মানুষকে ডাকতে হবে, বুঝাইতে হবে। এই কঠিন কাজটা কিন্তু 7 তারিখের আগে ব্যারিস্টার সুমনের ছিল না, আর 7 তারিখের পরে ব্যারিস্টার সুমনের মাথায় যাই 8 লক্ষ মানুষের দায় আপনার ঘাড়ে এসেছে। এবং শুধু 8 লক্ষ মানুষ তো আমার কনস্টিটিউয়েন্সিতে, আমার কনস্টিটিউয়েন্সির বাইরে যারা আমার উপর, আমার কর্মকাণ্ডের উপর বিভিন্ন প্রত্যাশা করে বসে আছেন, তাদেরও তো একটা ভার আমার উপর। দিনাজপুরে কোনো অনিয়ম হলেও কিন্তু মানুষ ব্যারিস্টার সুমনকে খুঁজে। এখন আমার এই প্রেশারটা দেখেন আপনি, আমার এলাকায় আপনি এখনও যদি যান, নির্বাচনের সময়ও 70% মানুষ যদি আমার বাসায় ছিল আমার কনস্টিটিউয়েন্সির, 30% মানুষ ছিল আমার বাইরের। সবাই কেউ দেখা করতে আসছেন, কেউ দোয়া করতে আসছেন। এখনও আপনি আমার বাসায় গেলে পাবেন বিভিন্ন ধরনের দেশের সমস্যা, ওনারা মনে করেন যে ব্যারিস্টার সুমনের কাছে গিয়ে ঘুরে আসি, একটা প্রতিকার। আমার তো একটা ব্যক্তি যে লিমিটেশন আছে, আমি যে চাইলেই যে আমি সারাদিন 24 ঘন্টা সার্ভিস দিতে পারি না, এটা হয়তো অনেকেই এখন আর ওইভাবে চিন্তা করেন না। মনে করেন যে তোমারে ভোট দিছি বা তোমারে দোয়া করে দিছি, এখন তোমার দায়িত্ব এগুলো করতে হবে। আমি এখন এটাকে ব্যালেন্স করব কিভাবে? কারণ আমার বাসার নিচে যদি ধরেন 300-400 মানুষ থাকে, তা আমি কি শুক্রবার সকালে কয়জনকে আমি অ্যাটেন্ড করতে পারবো? সেইটাতে আপনি আমি শুনেছি যে মানে শপথ নিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গভবনে বলেছেন যে আপনি বলছিলেন যে ছেলেবেলা থেকে ছাত্রলীগ করেন, কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার দেখা পেতে আপনাকে 2 লক্ষ ভোট জোগাড় করতে হয়েছে। এই ভোট জোগাড়ের ম্যাজিকটা কি আসলে? এই 2 লক্ষ ভোট একজন রানিং মন্ত্রীকে আপনি প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হারালেন। এটা হচ্ছে কি, আপনি তো জানেন যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কাবি খা, আর আমার এটা ছিল কাজের বিনিময়ে ভোট কর্মসূচি। আর আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনার মাথার মধ্যে হয়তো পাবলিকের সেন্টিমেন্ট কাজ করা লাগে, ভোট করে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জয় করতে পারা যায়, এইগুলা হয়তো কিছুটা উনি ছিল না। উনি সারাক্ষণই উনি যে প্রক্রিয়ায় মানে এমপি মন্ত্রী হওয়ার পর হয়তো ওই এলাকাটা, আমি কিন্তু সবসময় আপনি দেখেন আমি এমপি হওয়ার আগেই 49টা ব্রিজের কাজ শেষ করছি। তখন কিন্তু আমার মাথায় ছিল না যে আমি এমপি, মানে আমার বিশ্বাস ছিল যে নৌকা যদি আমাকে দেয়া হয় তাহলে তো আর আমাদের এলাকা তো নৌকার এলাকাই, আমাদের এখানে চা বাগান অটো, মানে ধরেন এত কষ্টের বিষয় ছিল না যে এখানে 70,000 ভোট হচ্ছে গিয়ে চা বাগানের শ্রমিকদের, যারা একেবারে চোখ বন্ধ করে আপনার নৌকাতে ভোট দেয়। তো আমার যেটা ছিল যে আমি তো সারা জীবনে কোনোদিন এমপি নাও হইতে পারি, তাইলে কি আমার কাজ বন্ধ থাকবে? মাথায় কবে আসলো যে আপনি এমপি হতে পারেন বা হতে চান? এটা কবে মাথায় আসলো বা কেন আপনি? না, যখন আমি কাজ করতে গিয়ে, আমি যখন ব্রিজ বানাইতে যাই, গিয়ে দেখি যে ব্রিজটা আমি 5 লাখ টাকা দিয়ে বানাইছি, এটা সরকারিভাবে বানানো হচ্ছে 71 লাখ দিয়ে। তখন এমন সব জিনিস আছে, সবাই বলে যে ও এগুলা ফেসবুকে আপনি বলেন, এগুলা সংসদে না বললে কাজ হবে না। তা আমি তাইলে তো দেখা যাচ্ছে যে একটা পাওয়ারফুল জায়গা হচ্ছে সংসদ, এবং সংসদে আসলে এটা তো ঠিক যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি অনেক জায়গা আছে আমার আর ভিডিওই করা লাগবে না, লাইভই করা লাগবে না, আমি নিজের ফোনেই হয়তো ম্যানেজ করতে পারবো। তখন আমি চিন্তা করে দেখলাম যে এই 8 লক্ষ মানুষকে ম্যানেজ করার জন্য একটা ক্যারিসমেটিক লোক দরকার। আমার চেয়েও তো আরও অনেক ক্যারিসমেটিক লোক থাকতে পারে, তাহলে ওনারা আসুক, যদি পরে আমাকেই মানুষ আসলে পছন্দ করে নিলেন। আচ্ছা, এই 50টা ব্রিজ যে আপনি নিজের পয়সা করলেন, এই টাকা পেলেন কই? আমার সোর্স অফ ইনকামটা হচ্ছে গিয়ে আমি যে কাজটা, আপনি একজন আইনজীবী, ব্যারিস্টার। হ্যাঁ, আমি ব্যারিস্টার হিসাবে আমাদের কিন্তু অনেক ইনকাম বলতে হচ্ছে গিয়ে ধরেন আমি এমনও কাজ করছি
যে অনেক ইনকাম, যেটা ইনকাম ট্যাক্স মানে সব আয়করের, হ্যাঁ, সব দিয়ে পরিশোধিত আমি দিয়ে। যেটা করি এটা হচ্ছে গিয়ে ধরেন এমনও কাজ আমার ক্লায়েন্ট ছিল যে আমি জামিন করাই দিয়ে ওনার কাছ থেকে 5 মণ রড নিছি। আচ্ছা, এমনও ক্লায়েন্ট ছিল যার একটা রিট করে দিয়ে আমি ব্রিকফিল থেকে ধরেন 20,000 ইট নিছি। কিভাবে নিছি আমি নিয়ে বলছি যে আচ্ছা আমি আপনার এটা করে দিব, আপনি আমার ওই ব্রিজের জন্য এত হাজার ইট পাঠিয়ে এত হাজার ইট পাঠিয়ে দেবে। আমি অনেক জায়গায় বাকি রেখে আসছি, আমি আমার ক্লায়েন্টকে বলছি যে ওই বাকির দোকানে টাকাটা দিয়ে দিও। আমার কাজ তো এখানে তো আর আমার ব্যারিস্টার হিসাবে তো আর আমার কোনো বিক্রি করতে হয় না কিছু, শুধু আমার কথাবার্তা আমার আপনার মেধাটা আপনি বিক্রি মেধাটা করেন। কাজে লাগাইতে হয়। তো মেধার বিনিময়ে আমি যা পাইছি সবই আমি ফুটবল এবং ব্রিজে খরচ করে ফেলছি। একটা আমার মানে কৌতূহল, যে আপনি যে বলেন যে আপনি যেই ব্রিজটা 5 লাখ টাকা দিয়ে করছেন সেটা সরকার 71 লাখ টাকা দিয়ে করছে, এখন তো আপনি সংসদ সদস্য, তো এখন কি আপনি এই 5 লাখ টাকার ব্রিজে 71 লাখ টাকা দিয়ে আপনাকেই করতে হবে? আপনার অনুমতি নিয়ে হবে বা আপনার সামনেই হবে? এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এইখানে আমি করব কি, এটা হচ্ছে গিয়ে গার্ডার ব্রিজ বলা হয় নিচে, এটা হচ্ছে গিয়ে সংসদে, এখানে যদি সিস্টেম চেঞ্জ না করতে পারি তাহলে তো আমার যে বরাদ্দ সিস্টেম তো আপনি একা তো আসলে আমি এত বড় একা তো system পারবো না। এই পাহাড়ের সাথে আমি লড়তে এটা পারবেন। অ্যাড্রেস করব হচ্ছে গিয়ে মহান সংসদে প্রধানমন্ত্রীর সামনে, যে এত এক্সপেন্সিভ ব্রিজগুলো হচ্ছে এখানে আবার রিচেক করা যায় কিনা। যেমন আমি আরেকটা জিনিস দেখেন, আমার এলাকায় মিনিমাম ব্রিজ লাগে 70টা। 50টা করছেন, তার মানে আর 20টা করতে হবে? না আরো 70টা লাগে। আচ্ছা, আরো 70টা লাগবে, বুঝছেন? And আমি 5 বছরে আমি হিসাব করে দেখছি, গত 5 বছরের বিবেচনায় আমি প্রায় সর্বোচ্চ 10টা ব্রিজ পাবো। তাইলে আমার 60টা ব্রিজ আরো বাকি থাকে। তো আমার ধারণা আপনি 10টাও পাবেন না। স্থানীয় সরকার যারা বরাদ্দ দেয় তারা বলে যে সুমনের গুলো তো সুমন নিজেই করতে হবে, ওর এলাকা দেওয়ার দরকার নেই, বাকি এলাকা দেও। আরো বিষয় আছে, দেখা গেল ব্রিজের বরাদ্দ যিনি দেন তার বিরুদ্ধে সংসদে আমি প্রতিবাদ করছি, সমালোচনা করছি ব্যাপকভাবে, ফলে আপনার ওই বরাদ্দ কেটে দিয়েছে। দেখা গেল উনি বলল যে এই ছেলে তো বেশ কথাবার্তা বলে, এর বরাদ্দ কমাই দাও, তাহলে আরেক বিপদে আমি পড়তে হবে। এখন আমি যে সিদ্ধান্ত নিছি না, কিন্তু ওই যে যেটা বললাম যে 5 লাখ টাকার বীজ যে 71 লাখ টাকায় হবে, সেটা কিন্তু আপনাকেই করতে হবে, মানে আপনার চোখের সামনে হবে, সেটা ঠেকাবেন কিভাবে? এটা তো হচ্ছে কি সারা দেশেই এই মানে আপনি সিস্টেমের প্রতিবাদ করবেন নাকি আপনি সিস্টেমের ভিতরে না, অংশী হয়ে আমি যাবেন? যতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এটা চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত তো আপনার বরাদ্দ আপনাকে নিতে হবে, আমার চোখের সামনেই হবে। কিন্তু আমি যদি এমপি না হইতে পারতাম তাহলে তো এটা অ্যাড্রেসই করতে পারতাম না। এখন তো আগে তো আমি লাইভ করে অ্যাড্রেস করছি, এখন মহান সংসদে অ্যাড্রেস করে বলবো যে দেখেন এতে এক্সপেন্সিভ আইটেম দিয়ে আপনি কয়টা ব্রিজ করতে পারবেন। আর আমার একটা বিষয় হচ্ছে কি, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমি সুপ্রিম কোর্টে যা ইনকাম করব, এমপি হওয়ার পর আমার বক্তব্য হচ্ছে যেহেতু আমি এমপি হইছি, সুতরাং আমার ইনকাম আর সরকারের ইনকাম বলে আলাদা কিছু থাকবে না। আমি যা ইনকাম করব নিজের, এইগুলা দিয়ে আমি ওই বাকি 70টা ব্রিজ বানাই ফেলবো। আর বিষয়টা হচ্ছে গিয়ে যে এখন দেখতেছি আমি প্রত্যাশার চাপটা এত বেশি যে সরকারের যে বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে আমি প্রত্যাশা পূরণ করতে পারবো না। আমাকে এখন 3টা কাজ করতে হইতেছে বর্ডার লাইনে। একটা হচ্ছে কি আমাকে নিজের ইনকামের উপর হাত দিতে হইতেছে। আমি ওই আগের আমি বলছি আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান তারা তো বলবে যে আমাদের তাদের সাথে আমি একটা বোঝাপড়া করেই ফেলছি। বলছি যে একটা মানুষের জীবনে আমি তো বাবা নাও থাকতে পারি, নাও থাকতে পারতাম, তোমাকে এই জীবনটাই বেছে নিতে হবে। আর আমি আমার ফ্যামিলিকেও ওইভাবে রেডি করছি যে কোনোভাবেই একটা লেভিশ লাইফ লিড করার সুযোগ আমাদের নাই। কারণ মানুষ যখন আমাকে দায়িত্ব দিয়েছে, সম্মানটুকু দিয়েছে, এটা পারিবারিকভাবে তো তোমরাও পাচ্ছ, সুতরাং টাকার বিষয়ে ভাগ বসাইতে আইসো না। এটা আমি একজন না, আসলে অনেক দর্শক অপেক্ষা করছেন, একটু নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোর লালপুর থেকে বলছি। জি জি। সুমন ভাইকে ধন্যবাদ। সুমন ভাই আমাদের এলাকাতেও একবার আসছিল ফুটবল খেলাকে কেন্দ্র করে নাটোরের লালপুরে, আমার মনে আছে। আমার প্রশ্নটা আপনার কাছে, যেহেতু আপনারা এখন স্বতন্ত্র এমপি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের কোনো জেলা পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, আর উপজেলা পর্যায়ে হোক, যদি কোনো পদ পদবিতে থাকে, তাহলে পরে সেই পদ পদবি থেকে স্বতন্ত্র এমপি হিসাবে আপনাদের পদত্যাগ করতে হবে কিনা। আর 2 নম্বর আর একটা প্রশ্ন, সুমন ভাই, আপনি যে আপনার উন্নয়নের ফিরিস্তে যা দিলেন ব্রিজ করার বিষয়ে, আপনার কাছে প্রস্তাব, আমার পরামর্শ দেওয়ার ক্ষমতা নেই, প্রস্তাব আছে একটা। সেটা হচ্ছে যে এরশাদের আমলে একটা প্রজেক্ট বের হয়েছিল, ইউনিয়ন পরিষদ থেকে কিংবা গ্রাম থেকে যদি চাঁদা তুলে 10% টাকা জমা দেওয়া যায় সরকারি ফান্ডে, তাহলে পারে ওখানে হচ্ছে
100 টাকার কাজ করে দিবে গভর্নমেন্ট। এইরকম একটা সিস্টেম ছিল, যেখানে আমাদের গ্রামের একটা ব্রিজ হয়েছে, আমরা 10% টাকা জমা দিয়েছিলাম, সেই জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে আমাদের একটা জনাব লাবলু প্রশ্নটা করেন, আমাদের সময় খুব বেশি নেই। জি, প্রশ্নটা হচ্ছে এইরকম ভাবে 10% টাকা দিয়ে আপনি যদি আপনার 10% টাকা আপনি জমা দেন, সেই ধরনের প্রজেক্ট ব্যয় করা সম্ভব? আচ্ছা, এখন সেই ধরনের প্রকল্প এখন আছে কিনা আমি ঠিক জানি না। ব্যারিস্টার সুমন বলুন। আরেকজন দর্শক আছেন ফোনে। প্রিয় দর্শক, আপনার নাম বলে খুব দ্রুত প্রশ্নটা করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। প্রথমে আমি এমপি সুমন মহোদয়কে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমি আপনাকে ফলো করি, আপনার কর্মকাণ্ড দেখি। আমার প্রস্তাব হলো, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি সম্পর্কে কথা বলেছেন। আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরকারি দলের যদি কোনো দুর্নীতি করে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি কতখানি রুখে দাঁড়াতে পারবেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। সরকার প্রতিবন্ধীদের যে ভাতা দিয়েছেন তা প্রয়োজনের তুলনায় খুব কম। আপনি মহান সংসদে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির ব্যাপারে সুযোগ পেলে কোনো প্রস্তাব রাখবেন কিনা? প্রস্তাব রাখলে সেটা স্বতন্ত্র হিসেবে সরকার আপনার প্রস্তাবকে গ্রহণ করবে বলে আপনি কি মনে করেন? জনাব খসরু, আমরা বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উত্তরটা জানার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাথে। আপনারা সবাই আপনাদের চেনা মুখ, পরিচিত মুখ, এবং সাইদুল হক সুমনের কাছে অসংখ্য দর্শকের অসংখ্য প্রশ্ন। সব প্রশ্ন আমরা আসলে আজকের এইটুকু সময়ের মধ্যে নিতে পারবো না, তবু দু একটা নাটোরের লালপুর থেকে প্রশ্ন করেছেন লাবলু, খসরু প্রশ্ন করেছেন কাউখালী থেকে, নড়াইল থেকে একজন প্রশ্ন করেছেন যে নড়াইলের ফুটবল নিয়ে তিনি কিছু করবেন কিনা। একজন দর্শক ফোন করেছেন যে দ্রব্যমূল্য নিয়ে তিনি সংসদে কথা বলবেন কিনা। আসলে মানে সকল দায়িত্ব নিশ্চয়ই ব্যারিস্টার সুমন একা পালন করতে পারবেন না, দায়িত্ব পালন করার জন্য আলাদা আলাদা লোক আছে। তবুও সব মিলিয়ে যদি দর্শকদের চাওয়াটাতে আপনি ছোট্ট করে একটু বলেন, তাহলে পারবো আমার কিছু মানে আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে সংসদে, এটা হচ্ছে গিয়ে প্রথমেই আমি বলবো যে দ্রব্যমূল্যের লাগাম যদি টানতে না পারা যায়, তাহলে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যাবে এবং খুবই অজনপ্রিয় হয়ে যাবে সরকার। এটা একটা ফার্স্ট প্রায়োরিটি আমি অবশ্যই অ্যাড্রেস করব। আর নড়াইলে ফুটবলের বিষয়ে আমি মাশরাফি ভাইয়ের সাথে দেখা হবে হয়তো কালকেই। তা আমি বলবো যে ভাই, আমার এলাকায় আপনি ক্রিকেট দেন আর আপনার এলাকায় আমি ফুটবল দিই। এটা আমি বলে এক্সচেঞ্জ করার চেষ্টা করব। আমার বিশ্বাস যে মাশরাফি ভাইকে বুঝিয়ে বললে, উনি তো আসলে কিছুতে খেলার জন্য টাইমটা ওইদিকে কিছুটা চলে যায়। উনি খেলা ছেড়ে দেওয়ার পর দেখবেন যে নড়াইলে আরো বেটার সার্ভিস উনি দিতে পারবে। আর আরেকটা জিনিস ছিল, একজনের প্রশ্ন ছিল যে আমি এই সরকারি দলের বা আওয়ামী লীগের কোনো লোক যদি দুর্নীতি করেন, এটা নিয়ে আমি কথা বলবো কিনা। তো আমি ওনার বলতে চাই, উনি কালকিনি থেকে বলছেন মনে হয়, বললেন যে আমি কালকিনি থেকে। আমার কিন্তু শুরুই হয়েছিল যে আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে একটা মামলা করার মধ্য দিয়ে কিন্তু কিছুদিন আগে আমি এই মামলাতে উনি দুদকের তদন্তে এখনও তদন্তটা চলছে। তো সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে আওয়ামী লীগ বিষয় না, যিনি দুর্নীতি করবেন উনি আর আওয়ামী লীগ না। আওয়ামী লীগের দুর্নীতিবাজ হয় না, হচ্ছে গিয়ে যে যখন উনি দুর্নীতি করবেন উনি দুর্নীতিবাজ, উনি কোনো দলে আর থাকতে পারে না, উনি হইতে পারে না। এটা এই প্রসঙ্গটা যদি আপনি তুলেছেন, আমার একটা ছোট প্রশ্ন, আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন বা অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আপনি স্বতন্ত্র এমপি, কিন্তু তিনি আপনার বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন বোধহয়। এবং আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার সময় উনি বলেছেন যে আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন, এমন শব্দ দেখেছি যে আপনি পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। সত্য না মিথ্যা? দেখুন, তখন আমি নির্বাচনী প্রচারণায় হঠাৎ করে আমাকে একজন একটা ভিডিও পাঠালো যে উনি বলছেন যে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তাও পায়ে ধরে। আচ্ছা, আর উনি আমার বিরুদ্ধে একটা মামলা করেছেন 500 কোটি টাকার মানহানি মামলা। এখন আমি এমন একটা টাইমে ছিলাম যে আমি নির্বাচনী প্রচারণায়, আমি এখন কালকিনির বিষয় নিয়ে ঝগড়া করার মুডে নাই। আর উনারে আমি যা করছি এগুলা সারা পৃথিবীর সামনে নিয়ে আসছি। এখন উনি, আমার কথা হচ্ছে যে উনি যদি এই কথা বলে কিছু ভোট বেশি পায়, পাক, কারণ আলটিমেটলি নৌকা দেওয়ার পর তো আর আমি বিরোধিতা করতে পারি না, কারণ আমি তো আওয়ামী লীগ করি। আমার কথা হচ্ছে যে এই কথা বলেও যদি উনি কোনো কারণে 2টা ভোট বেশি পায়, এরকম একটা ডাহা মিথ্যে কথা বলে, কারণ ব্যারিস্টার সুমন
আর যাই হোক ওই উনার কাছে মেরুদণ্ড বাঁকা করবে না, এটা করার জন্য আমার এরকম জায়গায় আসা, মানে এটা ছাড়াও আমি পারি। এখন এইসব কথা বলে একটা লোক যদি তার জায়গাটাতে পার হইতে চায় আর সে যদি নৌকার প্রতিনিধি হয়, তখন তো আমি আর কিছু বলতে পারি না। আপনি বিভিন্ন সময়ে যাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদের কেউ কেউ এই সংসদে আপনার মানে সহকর্মী মানে কলিগ হবেন, আমার কলিগ হবে। হ্যাঁ, এখন এই কলিগদের ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? না দেখুন, কলিগ তো এমনও হইতে পারে পাশের চেয়ারেও গিয়ে বসে দেখতে পারি যে সালাম মুর্শিদি সাহেব আমার পাশে বসা, ওনার সাথে আমার হাই হ্যালো চলতে থাকবে। হয়তো একই টেবিলে উনি যদি আইসা বসে বা আমি যদি বসি, আমাদের চা খাওয়া ঠিক থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কজের উপর আমার ওনার বিরোধিতা, এই জায়গায় তো আমি ছাড় দিব না। যেমন ওনার বাড়ি নিয়ে আমি মামলার বাদী, এই বাড়ির বিষয়টা ওনার সাথে আমার দেখা হবে আদালতে। তার সাথে কিন্তু আমার ব্যক্তি সম্পর্কের অবনতি না যে ভাই আপনি আমার দলের এমপি, বলতে আমার আওয়ামী লীগের এমপি, আপনাকে আমি অনেক রেসপেক্ট করি, কিন্তু যে গুনার অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, এইটা তো ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আপনি মানে বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের সাথেও আপনার একটু ঝামেলার কথা আমরা সামাজিক যোগাযোগ মধ্যে দেখেছি, তিনিও আপনার সহকর্মী এখন। এবং ফেসবুকে এখন একটা আসছে যে যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে ব্যারিস্টার সুমনের কী যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার। এখন সাকিব আল হাসানও এমপি, আপনিও এমপি, মানে আপনারা কি এক কাতারে চলে আসলেন? না, আসলে সাকিব আল হাসান কিন্তু আমার চেয়ে অনেক উপরে। আমি এমপি হইতে পারি, কিন্তু উনি একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তো উনার তো বিষয়ই আলাদা। কারণ উনার তো আমার যে কষ্ট করে এমপি হইতে হয়েছে তার এই 50 ভাগের 1 ভাগও উনার এই কষ্ট করতে হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে উনি যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসেবে উনি এই প্রিভিলেজ পেয়ে এমপি হয়েছেন, উনি হয়তো মন্ত্রী হবেন, অনেক কিছু হবেন। আমার বিষয়টা হচ্ছে গিয়ে এজ এ কলিগ বা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসেবে আমি তো এখনও ওনার খেলা দেখি, আমার ভালো লাগে, আমি ওনার ফ্যানও বলতে পারেন। কিন্তু কিছু কিছু ইস্যু আছে যে ইস্যুতে আমি অ্যাডভাইস করার চেষ্টা করছি যে ভাই আপনি জুয়ার অ্যাম্বাসেডার হয়েন না, গ্যামলিংয়ের অ্যাম্বাসেডার হয়েন না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ ফলো করে। তা আমার যেটা চেষ্টা ছিল যে উনি যেন তরুণদের জন্য একটা আইডল হিসেবে কাজ করতে পারে, এইটুকুই আমার ছিল, এর চেয়ে বেশি কিছু না। আমার কিন্তু তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নাই। এটা তো আমার ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই। আমার ঝামেলা হচ্ছে কি যে ধরেন আমার কোনো ফাংশনে আপনি কিন্তু আমাকে অ্যাডভাইস করতে পারবেন যে ব্যারিস্টার সুমন আপনার উপর এখন প্রত্যাশার চাপ অনেক বেশি, আপনাকে কিন্তু মাইক্রোস্কোপিক দিয়ে দেখা হবে যে আপনি, এটা কিন্তু আপনার অ্যাডভাইস, কিন্তু তো এইটাকে আমি খারাপ ভাবে নিই আর কিছু নাই। তো আচ্ছা, যেমন আপনি বলছিলেন যে আগে যেটা আপনি ফেসবুকে লাইভ করতেন বা ইউটিউবে লাইভ করতেন, সেটা এখন আপনাকে সংসদে গিয়ে বলার সুযোগ পাবেন। তাইলে কি মানে মূল যেখান থেকে আপনার জনপ্রিয়তা শুরু, তাহলে কি আপনি সেই ফেসবুকে লাইভ থেকে সরে আসবেন, সংসদেই বলবেন, নাকি ওইখানে ভারসাম্যটা? না, ভারসাম্যটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অফ এলিগেশন, বা যদি দেখা যাচ্ছে যে এটা সংসদে বলার মতোই না। ধরেন একটা ছোট্ট প্রশাসনিক একটা এই কাজ শুরু করলেই এই সমস্যাটা সমাধান করা যায়, এই ক্ষেত্রে আমার লাইভ তো চলতে থাকবে। অনেক দুর্নীতির বিষয় আছে, হয়তো আমি সংসদে নিতে পারবো না, কোর্টেও নিতে পারতেছি না, কিন্তু আমি বুঝবো যে মানুষকে ওয়ার্নিং দেওয়ার জন্য বা ওয়ার্ন করার জন্য এটা সোশ্যাল মিডিয়াতে আসা দরকার। আমি একটা ব্যালেন্স করব, কিন্তু কোথাও থেকে আপনি সোশ্যাল মিডিয়া তো শুনেন, এটা সোশ্যাল মিডিয়া তো বন্ধ করে দেবো আমি তখন যখন এটারে ব্যবহার করে আমার এমপি হওয়ার নেশাই ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া তো একটা দারুণ মিডিয়া, এটা তো একটা মানে সেই শক্তিটা তো আপনি দেখিয়েছেন যে দেখিয়েছি। এবং আমি তো এমপি হওয়ার বিষয় না, বিষয়টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ইয়াং জেনারেশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, একটা ফ্লোতে, যে আপনার যদি ভিতর সৎ থাকে তাহলে আপনি কথা বললে আপনার কথা মানুষ শুনবে। আপনার মধ্যে যদি কমিটমেন্ট থাকে, আপনি যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি যদি কোনো প্রতিবাদ করতে পারেন, এটা মানুষ শুনতে বাধ্য হবে। এইটুকু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়াং জেনারেশনকে বা নেক্সট জেনারেশনকে আমি এটা এই জায়গাতে নিয়ে যেতে চাই। অনেকে বলে যে আপনি যা বলেন বা যা করেন সেগুলো আসলে স্ট্যান্ডবাজি, এবং বলেন যে আপনি আসলে মানুষকে আপনার কথার সুন্দর করে কথা বলেন, চাতুর্য দিয়ে এই ব্রিজ বানিয়ে সেগুলো করে মানুষকে বোকা বানিয়েছেন। আচ্ছা দেখেন, সুন্দর করে কথা বলি কিনা জানি না, আমি কিন্তু এখনো পুরোপুরি শুদ্ধ করে কথা বলতে পারি না। আপনার সিলেটের অনেক কথা আমি শুনি কিন্তু বুঝি না। বুঝেন না, তাইলে সুন্দর করে কথা বলার জন্য তো শুদ্ধ করে কথা বলাটা খুবই জরুরি। তো এইখানে তো আমি পাস করতে 33 পেয়ে পাস করার মতো। আর আরেকটা বিষয় হচ্ছে কি, কিছু মানুষ সম্ভবত আপনাকে ভালো বলার জন্য আপনার জানাজা পর্যন্ত ওয়েট করবে। তা আপনি এই দিকে আমার নজর নাই, কারণ এই কাজগুলো করতে করতে যেহেতু আমার নিজের এলাকার মানুষ যারা আমার জানাজায় থাকবে, তারা যেহেতু আমাকে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে পাশ করিয়েছে, সুতরাং আমার আর বাইরের মানুষের কাছে আর নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই। আমার যারা নিজের মানুষ ছিল
ধরেন আপনারা সবাই আমারে ভালো জানেন, কিন্তু আমার এলাকার মানুষ আমাকে কোনো ভোটই দেয় নাই ধরেন, তাহলে বিষয়টা কি হতো? তাহলে বিষয়টা কি হতো যে না, তাহলে তো, কারণ আপনি কিন্তু আমারে যতটুকু চিনেন, আমার এলাকার মানুষ আমাকে তার চেয়ে বেশি চিনে, কারণ আমি এদের হাতেই বেড়ে ওঠা, আপনারা একদম ছেলেবেলা থেকে একদম ছেলেবেলা, স্কুল সব এদের সাথে। তো আমার 1 লক্ষ ভোটের ব্যবধানে পাস করাটাও কি আপনারা তখনও কি বুঝতে পারেন না যে শুনেন, নাটক, স্ট্যান্ডবাজি এগুলো ঘন্টাখানেক করা যায়, লম্বা সময় হইলে আপনার জেনুইনিটি যেটা, এটা চাপের মুহূর্তে আপনার নিজস্বতা বা আসল রূপটা বেরোয় আসবেই আসবে। একজন দর্শক ফোন করেছেন যে আপনি নির্বাচনের আগে ছিলেন সারা বাংলাদেশের মানুষের আইডল, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভরসার জায়গা, কিছু হইলেই ব্যারিস্টার সুমনকে জানাও, ব্যারিস্টার সুমন কই, এটা নিয়ে বলছে না কেন, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যারিস্টার সুমনকে বলো। এখন আপনি 8 লাখ মানুষের দায়িত্ব নিচ্ছেন 18 কোটি ছেড়ে, আপনি মানে বড় হইলেন না ছোট হইলেন? একজন দর্শকের প্রশ্ন। আমি ক্লিয়ার করে দিছি আমার লাইন, বর্ডার লাইন। 8 লক্ষ মানুষের দায়িত্ব, তাদের অর্থনীতি, সমাজনীতি, অনেক কিছু পুরাটা আমার উপর, এটা আমার দায়িত্ব। আর এই দায়িত্বের বাইরে আমার আর 2টা কাজ আছে। এটা আমার কনস্টিটিউয়েন্সি 8 লাখ, এটা আমি এমপি হিসাবে শপথ নিছি। আর ফুটবলটা হচ্ছে কি সারা বাংলাদেশ আমার জুরিসডিকশন, সারা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আমি কাজ করব। এবং প্রতি 2 সপ্তাহ পর পর কিন্তু আমি একটা ডিস্ট্রিক্টে যাচ্ছি, প্রায় লক্ষাধিক মানুষের সাথে আমার খেলাধুলা হচ্ছে। এটা হচ্ছে কি ফুটবলটাকে বাঁচাই রাখার জন্য যে কাজগুলা। আর আরেকটা হচ্ছে দুর্নীতি, একটু ছোট্ট করে একটা সেকেন্ড, দুর্নীতি। হ্যাঁ, এই দুর্নীতির জুরিসডিকশন বলবেন আপনি তো একাই, সেটা হলো যে আপনি মানে হঠাৎ করে মাথায় আসলো যে আপনি বলেন যেখানে আপনি যান 1 লাখ লোক চলে আসে। আগামী নির্বাচনে ধরেন আপনি হবিগঞ্জ 4 আসন থেকে ইলেকশন না করে দিনাজপুর 4 থেকে ইলেকশন করলেন, তাইলে কি হবে? আচ্ছা ওইটা, এটা আপনি যেটা বলতেছেন ওটা বলে। আচ্ছা আমি বলি, আপনার দুর্নীতির ব্যাপারে আমার জুরিসডিকশন সারা বাংলাদেশ। আমি এখানে আমার এমপি হওয়া, ফুটবল নিয়ে সারা বাংলা, এই 2টাতে আমার, আমি ধরে নিছি যে আমি এমপি না হইলো বা সারা দেশের নেতা না হইলো, এই 2টার ব্যাপারে আমি কাজ করব। আর 8 লক্ষ মানুষে আমি এমনভাবে 5 বছর কাটাইতে চাই যেন একটা মডেল এলাকা হিসেবে তৈরি করতে পারি। আমি কিন্তু 20 বছরের এমপি হইতে আসি নাই। 5 বছরেই যদি আমি ভালোভাবে কাজ করতে পারি, মানুষের হৃদয়ে থাকতে পারি, তাইলে হয়তো এমনও হইতে পারে আমি ছেড়ে দিয়ে বলবো যে দিস ইজ দ্য ওয়ে, আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে বেশি দিন এমপি। শুনেন, আপনি এমনও তো হইতে পারে আপনার শরীর কাভার করবে না। কারণ আমার বয়স এখন 44, আমার আর 5 বছর পরে 49। আমি ধরে নিছি যে 50-র পরে এই লেভেলের কাজ করা, ময়লা পরিষ্কার করা, নদীতে নেমে যাওয়া, অনেক কিছু আমার পক্ষে সম্ভব হবে না। আর বাংলাদেশ কিন্তু এরকম না যে আইন প্রণেতা মানে সারাদিন আপনি সংসদে থাকবেন। এখন দেখা যাচ্ছে যে আইন প্রণয়নের চেয়ে আমার রাস্তা, গভর্নমেন্টের কাজ আমার বেশি করতে হয়। এখন আপনার যে প্রশ্নটা করলেন, এটা আবার একটু বলেন। যে না, আমি বলছিলাম যে হবিগঞ্জ 4-এ নির্বাচন না করে দিনাজপুর 4-এ নির্বাচন করলে কি হবে? শোনেন, নির্বাচন একটা হচ্ছে কি শুধু এমপি হওয়ার জন্য নির্বাচন করা, আর আরেকটা হচ্ছে কি ওই এলাকাটারে আপনি ওন করে, ওই এলাকাটার দুঃখ কষ্টে নিজে অনুধাবন করে আপনি নির্বাচন করা। এখন দিনাজপুর বলেন বা অন্য জায়গায় বলেন, হয়তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন বা আমি পাস হয়তো করব, কিন্তু আমাকে আগে বুঝতে হবে যে আসলে দায়বদ্ধতা আমার এই এলাকার ব্যাপারে কিসে থেকে আসছে। শুধু কি আমি এমপি হইতে চাই, কি কারণে? আরেকটা কথা হলো যে বাংলাদেশের মানুষ ফুটবলকে খুবই পছন্দ করে। কেউ কেউ বলছেন যে আপনি এই নিজে এমপি হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য এই ফুটবলটাকে বাইছে নিয়েছেন, যে এইটা সবচেয়ে পপুলার, এইটা নিয়ে আগাইলে সহজে মানুষের কাছে যাওয়া যাবে। এটা কি কৌশল নাকি ফুটবলের প্রতি আপনার ভালোবাসা? আচ্ছা, আপনি একটা জিনিস ধরেন, যদি কৌশলও হয়ে থাকে আপনার সাথে, খারাপ না, আমি আপনার সাথে মানে তর্কের খাতিরে বলছি, ধরেন এটা কৌশল, এত ভালো এরকম একটা কৌশল নিয়ে যদি 300 এমপি হতেন তাহলে প্রতিটা স্পোর্টসই ভালো করতো। তবে একটা কথা বলি, ফুটবলটা আমার রক্তে, এটার আমার জীবনের প্রথম প্রেম, এবং আমার খুব স্বপ্ন ছিল যে আমি প্রথম প্রেম, তার মানে আরো অনেকগুলো প্রেম আছে না, ফুটবল হচ্ছে কি জন্মের পরে একটু বড় হই তো আমি প্রথম লাতিটা দিই ফুটবলে, এবং এই ফুটবলটা কোলে করে নিয়ে আবার মায়ের কাছে চলে যেতাম। যে প্রথম যে প্রেমটা আমি পাইছি এটা ফুটবল থেকে। আর জানেন তো আপনি, প্রথম প্রেমে তো তাড়াতাড়ি ভোলা যায় না। একটা বিরতিতে যাই, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আমার আলোচনায়। অনুষ্ঠানের শেষ প্রান্তে, সময় খুব অল্প কিন্তু প্রশ্ন অনেক অনেক প্রশ্ন, দর্শকদের প্রশ্ন, আমার নিজের প্রশ্ন সব শেষ হয়নি। আমি নিশ্চিত যে আসলে বরিশাল সুমনকে দিয়ে আজকে শেষ হবে না। আমি কথা দিচ্ছি, চেষ্টা করব যদি বরিশাল সুমন সময় দেন আমরা আরেক দিন ওনার সাথে বসবো। আপনার উপর আসলে বিশাল প্রত্যাশার চাপ, সেই চাপটা আপনি অনুভব করেন কিনা, এক নম্বর। 2 নম্বর কথা হলো যে আপনি বিভিন্ন, সবগুলো রিপিট করার দরকার নেই, বিভিন্ন সময় বলেছেন যে নির্বাচনে আপনার খুব বেশি টাকা খরচ করতে হয়নি, মানুষ আপনাকে দিয়েছে। যারা আপনাকে দিয়েছে তারা তো কোনো না কোনোভাবে যদি এখন আপনার কাছে ফেরত চায়, মানে টাকা না, সুবিধার অঙ্কে, যে আমি আপনাকে নির্বাচনের সময় 10 লাখ টাকা দিছি, আপনি আমাকে এখন এই কাজটা দেন যাতে আমি 20 লাখ টাকা কামাই করতে পারি, এরকম চাপ আসবে। এবং বাংলাদেশে কিন্তু এমপিদের এপিএস পিএস অমুক তমুক মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাইদের দাপটের কথা আমরা শুনি। সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? যারা আমাকে সহযোগিতা করেছেন নির্বাচনের আগে, তারা এটা জেনেই সহযোগিতা করেছেন যে আমাকে দিয়ে অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা পরবর্তীতেও নেওয়া যাবে না, এটা কনফার্ম হয়েই ওনারা এসেছেন। কিছু মানুষ কিন্তু এইবারের নির্বাচনে আমি খেয়াল করে দেখলাম, আপনারা বলেন না যে কেউ মানে লাভ ছাড়া ইনভেস্ট করে না, কিছু মানুষ বিশ্বাস করেন এইবার আমার কাছে আসছেন, সহযোগিতা করেছেন একেবারেই দেশের স্বার্থে। এবং এই মানুষগুলো দেখেই আমার মনে হয়েছে যে আমার পক্ষে দেশ বদল করা সম্ভব বা আমার এলাকা বদল করা সম্ভব। আর প্রত্যাশার চাপ তো থাকবেই, আর প্রত্যাশার চাপ চ্যালেঞ্জটা মোকাবেলা করবো এই কথা দিয়েই তো আসছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। এবং নিজে যদি সৎ থাকা যায় না, নিজের ভিতর যদি 2 নাম্বারই না থাকে, তাইলে কিন্তু আপনি অনেক দূর কাজ করতে পারবেন। আমাদের সরকার থেকেই যে সহযোগিতা আসে, এটাকেও যদি আপনি পিএস এপিএস এইগুলা থেকে কিন্তু যদি মুক্ত রাখতে পারেন, আপনি এই সাহায্য দিয়েও আপনি বহু মানুষের কাছে চলে যেতে পারবেন না। কিন্তু অনেক লোক যারা আপনার কাছ থেকে এই যে সুযোগ সুবিধাগুলো পাবে না, তারা তো আগামী নির্বাচনে আপনার বিপক্ষে কাজ করবে না। এটা যে কোনো সময় আপনি ক্ষমতায় আসলে কিছুটা অজনপ্রিয় হয়তো হবেন আপনি, কিন্তু আবার একই সাথে একটা সেকশনের লোক আপনার বিরোধিতা করলেও আরেকটা সেকশন কিন্তু রাজনৈতিকভাবে দেখবেন আবার আপনার কাছে চলে আসবে। আপনার হলফনামায় ছিল যে আপনার এখন 9.5 লাখ টাকা আছে, আমি যদি ভুল না করি। না, ঠিকই আছে। 5 বছর পরে আপনার কয় টাকা থাকবে? এবং আমি বলি, আপনি বলছেন যে আপনি মানে ব্যারিস্টারি করে অনেক টাকা কামান, এমপি হিসাবে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন, চাইলে প্লট পাবেন, ঢাকায় বাসা পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। 5 বছর পরে আপনার ব্যাংকে কয় টাকা থাকবে? 9.5 লাখ। বাকি টাকাগুলো কি করবেন? বাকি টাকাগুলোতে মানে 9.5 লাখই কেন? এটা 8.5 হইতে পারে, 12.5 হইতে পারে। এটাও একটা এক্সাম্পল রাখতে চাই। 9.5 লাখ কোনো ম্যাজিক ফিগার কি? না, মানে জীবনে প্রথম দেখবেন বিয়ের সময় যে এই কোডটা থাকে, মানুষ অনেক সময় রেখে দেয় যে এটা বিয়ের কোড। তা আমি দেখলাম যে সবচেয়ে দুঃসময় তো আমার এইবার নির্বাচনেই ছিল। এই সময় যেহেতু আমি 9.5 লাখ দিয়ে পার পাইছি, আমার কাছে মনে হয়েছে এত প্রত্যাশার চাপ আমি এই টাকা ছাড়া আমার নিজের টাকা ছাড়া করতে পারবো না। এর অন্য যা ইনকাম আমার হবে তা আমি চিন্তা করছি যে কিসে নিয়ে নিব, আমার ওই ব্রিজ বা আমার ফুটবলে খরচ করব। আর আপনি নির্বাচিত হওয়ার 2-3 দিন, মানে শপথ নেওয়ার 2-3 দিন পরেই বোধহয় মানে আপনার এলাকায় গিয়ে, হবিগঞ্জে গিয়ে একটা মরা খাল বা নদী আপনি পুনরুদ্ধার করে ময়লা টয়লা সরিয়েছেন। তো এই মানে 2 দিন পরেই আপনি গিয়ে শীতের মধ্যে পানিতে নেমে গেলেন। বাংলাদেশের বাকি 299 এমপি, মানে আপনার এটা দেখে কি তাদের কিছু শেখার আছে বা কিছু করার আছে? না, দেখুন, আমার নির্বাচনী ইশতেহারেই ছিল যে আমি যদি নির্বাচিত হই, তাহলে যেদিন শপথ নিয়ে আমি বাড়ি ফিরবো, বাড়ি ফেরার দিনই আমি নিজে নেমে এই ময়লাটা পরিষ্কার করব, যেটা 40 বছর ধরে 3 কিলোমিটার দীর্ঘ একটা খাল। দেখেছি আমরা সেটা। এটাকে একেবারে, এটা ছিল। আর 5 লক্ষ টাকার ফুটবল দিব বাচ্চাদেরকে, যারা আমার ভোটার ছিল না, কিন্তু সুমন ভাই করে যারা স্লোগান দিছে। তো এদের জন্য আমি 5 লাখ টাকার ফুটবলের ব্যবস্থা করছি আর খালটা পরিষ্কার করছি। এখন এইটাকে আমার নান্দনিক করার জন্য সরকারের কাছ থেকে ওয়াকওয়ে বানাইতে হবে। মানে আমার এলাকার বাচ্চারা, মারা যেন ওয়াকওয়ে ধরে হাঁটতে পারে। তো পরিষ্কারের কাজ শেষ, ফুটবল দেয়া শেষ, এখন সরকারের কাছ থেকে জাস্ট ওয়াকওয়েটা করলে আমার মোটামুটি একটা সুন্দর। আমাদের আজকে শিরোনাম হলো ফেসবুকের এমপি, যেটা আপনাকে উপাধি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে যেটা বলেছেন। এখন এই ফেসবুকের এমপি হওয়ার একটা সুবিধাও আছে, আবার একটা অসুবিধাও আছে। অসুবিধা মানে সোশ্যাল মিডিয়া কিন্তু সারাক্ষণ আপনাকে ফলো করবে, আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে ফলো করা হবে, কিন্তু সেই ঝুঁকিটা কিন্তু থাকলো। মানুষ দেখবে যে আপনি নির্বাচিত হওয়ার আগে দুর্নীতির বিরুদ্ধে যত সোচ্চার ছিলেন, নির্বাচিত হওয়ার পরে একটু স্লো হয়ে গেছেন। আশেপাশের এমপিরা বলে এই সুমন এটা করা যাবে না, সেটা করা যাবে, সরকার বলবে বা আপনি অনেক কাজ করতে গিয়ে আটকাবে। সেই জায়গাটা, সেই চাপটা, সেই ব্যালেন্সটা আপনি কীভাবে, মানে ফেসবুকের এমপি, ফেসবুকের বিপ্লবকে কীভাবে আপনি সংসদে নিয়ে এই ভারসাম্যটা কীভাবে রাখবেন? এটা তো আমি পরিষ্কার যে ফেসবুককে ব্যবহার করে যেটুকু দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় বলবো,
আর যদি দেখা যায় এই স্ট্যান্ডার্ডটা, এই প্রতিবাদের স্ট্যান্ডার্ডটা এতই হাই, তাহলে আমি সংসদে নিয়ে যাব। এইভাবেই আমি ব্যালেন্স করব। কারণ আগের ধরেন আমি অনেকগুলো লাইভ করতে পারছি, আমার উপর তো 8 লক্ষ মানুষের চাপ ছিল না। এখন হচ্ছে কি 8 লক্ষ মানুষকে সময় দিয়ে যে সময়টুকু বের করব, এই সময়টুকু দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, ফুটবলের জন্য কাজ করব, এটা এখন আমার উপর, এই বলটা তো আমার কোর্টে। এখন আমি মানুষের প্রত্যাশা কিভাবে মেনটেন করতে পারি। আমাদের সময় শেষ হয়ে গেছে, ছোট্ট করে বললে 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? একেবারেই এখন যেভাবে মানুষের বেশিরভাগ মানুষ আমার এলাকার মানুষের হৃদয়ে বসবাস করা একটা সুযোগ হয়েছে, এইটাই যেন থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি একটা জিনিস মানে আপনাদের মাধ্যমে আমার মহান রাব্বুল আলামিনের কাছে চাই যে এমন কোনো প্রমোশন যেন আমার জীবনে না হয় যে প্রমোশনের কারণে মানুষের কাছে আমার ইজ্জত কমে যায়, ভালোবাসা কমে যায়। হবিগঞ্জের মানুষ বা বাংলাদেশের মানুষ কি আপনাকে আগের মতো চাইলেই কাছে পাবে? আমার শারীরিকভাবে একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে যা সম্ভব তা আমি অ্যাভেলেবল থাকবো। সবার ফোন কি আপনি ধরতে পারেন? না, পারি না। এটা তো সত্য। কারণ আমার ধরেন এখন আপনি আমার ফোনটা যদি দেখেন, আমার মনে হয় কল সেন্টারেও এত ফোন আসে না যতটা আমার ফোনে আসে। কিছু পারি, কিছু পারি না, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা মানে বাকি সাধারণ মানুষের মতো আমরাও, মিডিয়াও নিশ্চয়ই আপনাকে ফলো করব, চোখ রাখবো যে আপনি যা কথা দিয়েছেন কথা রাখছেন কিনা, রাখতে পারছেন কিনা। মাত্র আপনি ধরেন 7ই জানুয়ারি নির্বাচিত হয়েছেন, আজকে 29শে জানুয়ারি, খুব বেশি দিন এখনও আপনার হানিমুন পিরিয়ড এখনও পার হয় নাই, কিন্তু সামনে আরও 5 বছর সময় পড়ে আছে। আশা করি আপনি আপনার অঙ্গীকার রাখবেন, হবিগঞ্জের এই হবিগঞ্জ 4 আসনকে আপনি একটা মডেল যেটা করতে চেয়েছেন সেটা করবেন, এবং আপনাকে দেখে বাকি এমপিরাও অনুপ্রাণিত হবে তার এলাকাকে করার জন্য। প্রিয় দর্শক, আশা করি ব্যারিস্টার সুমনকে আমরা ফলো করব এবং চেষ্টা করব আবার কিছুদিন পরে আবার আরেকটা মূল্যায়ন করার, যে উনি ঠিক পথে আছেন কিনা। আমরা চাই উনি ঠিক পথে থাকুন, উনি যেই উদাহরণটা সেট করতে চাচ্ছেন সেটা যেন সবার জন্য একটা মানদণ্ড হয়, যে একজন এমপি চাইলে তার নির্বাচনী এলাকাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।